আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবার জন্য হচ্ছে লাস্ট মুহূর্তের জন্য একদম আমরা সব ভার্সিটি প্রোগ্রামের আগে ম্যারাথন ক্লাসের আয়োজন করি। তো এটারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তোমাদের সামনে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। আজকে হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের উপর ক্লাস অনুষ্ঠিত হবে, জীববিজ্ঞানের উপর ম্যারাথন ক্লাস হবে। তো আজকের এই ক্লাসটা করার মাধ্যমে আসলে তোমরা তোমাদের জিএসটি যে ক্র্যাক করতে যাচ্ছ সামনে 10 তারিখে, তো সেটার একটা ফুল একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে যে আসলে কিভাবে পড়াশোনা এতদিন করছো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো পড়লে মোটামুটি তোমার সবকিছু কাভার হয়ে যাবে। তো সেইভাবে কিন্তু আমরা এটা সাজিয়েছি। এবং আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমার ক্লাসের যে প্যাটার্নটা যেটা থাকবে, এখানে মোটামুটি ক্লাসটা করার মাধ্যমে তুমি 17 থেকে 18 মার্ক হুবহু কমন পাবা ইনশাআল্লাহ, যে ক্লাসের আলোচনা থেকে। তো সবাই যে চেষ্টাটা করবা শেষ পর্যন্ত আসলে ক্লাসটা দেখার চেষ্টা করবা। কারণ হচ্ছে কেন বলবো, কারণ জীববিজ্ঞান কিন্তু হুবহু চলে আসে কমন, ঠিক আছে? জীববিজ্ঞান কিন্তু হুবহু কমন চলে আসে এবং জীববিজ্ঞানের জন্য আহামরি কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজন হয় না। তোমরা মনে হয় কথা শুনতে পাও নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। তো সবাই হচ্ছে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব, ঠিক আছে? তোমরা জানো যে আমরা আই এডুকেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিদিন হচ্ছে তোমাদের জন্য যেই ম্যারাথন ক্লাস সেটা হচ্ছে আয়োজন করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা হচ্ছে জীববিজ্ঞানের উপর যে ম্যারাথন ক্লাসটা, এই ক্লাসটা করার মাধ্যমে কিন্তু তোমরা হচ্ছে 17 থেকে 18 মার্ক ইনশাল্লাহ কমন তুলতে পারবা, কারণ আমরা এইভাবেই আসলে ক্লাসটা সাজিয়েছি। সো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে নাও এবং হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? তোমরা সবাই জানো কিন্তু যে জীববিজ্ঞান থেকে কিন্তু কি বলতো একদম হুবহু কিন্তু প্রশ্ন চলে আসে। আবিদা সুলতান আসসালামু আলাইকুম, তমিসরা অল ওকে, ঠিক আছে? তো আমি একটু চেক করে নেই তারপরেও যে কারো কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। স্যার এই ক্লাস কি এইচএসসি 26-এর জন্য? না, এইচএসসি 26-এর জন্য না, কিন্তু তোমরা দেখলেও কাজে লাগবে, ঠিক আছে? কাজে লাগাতে পারবা, কারণ জীববিজ্ঞান আসলে আহামরি খুব একটা পার্থক্য থাকে না, ভার্সিটি হোক বা যেটাই হোক। তো সব কিছু যেটাই দেখো না কেন, জীববিজ্ঞানের যেই ক্লাসটা দেখবে সেটাই আসলে তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো দেখতে পারো, ঠিক আছে? তো ক্লাসটা হচ্ছে একটা বড় ক্লাস হবে। তো আমরা একদম পুরো সবগুলো চ্যাপ্টার কাভার করবো এই ক্লাসটাতে। তো কেউ আর দেরি করব না, দেরি না করে হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে নাও, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই হচ্ছে শুরু করে দিব, দ্রুত হচ্ছে একটু সবাই যুক্ত হয়ে নিব, হ্যাঁ? দ্রুত একটু সবাই যুক্ত হয়ে নিব, তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আর আমি বলে দিই আজকের যে ক্লাসটা তোমরা করবা, ঠিক আছে? আজকের এই ক্লাসটা করার পরে দেখবা যে এই ক্লাস থেকেই হুবহু চলে আসতেছে, এবং এই ক্লাস থেকে দেখবা যে টাইপ আকারে কমন চলে আসতেছে, অপশান থেকে এবং প্রশ্ন থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, লাইভটা শেয়ার করে দাও। যারা হচ্ছে পিডিএফ চাও তোমাদেরকে পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। তো সবাই আসলে তোমাদের শেষ প্রস্তুতি হিসেবে হ্যাঁ, এইচএসসি 26 সায়েন্স তোমরাও করতে পারবা, নো প্রবলেম, বুঝছো? তোমাদের হচ্ছে ইয়ে হয়ে যাবে বলো তো, এই যে কি হয়ে যাবে বলো তো, তোমার ওই যে এমসিকিউটা কাভার হয়ে যাবে। আনিশা ইসলাম গতদিন হচ্ছে ক্লাস করছিলে এইচএসসি 26-এ, তোমরা বলছিলা যে খুব ভালো লাগছে ক্লাসগুলো, আমি শুনছিলাম, দেখছিলাম। তো করতে পারো, এটা করলে হচ্ছে উপকার হবে। হয়তো তুমি সব কিছুর অ্যান্সার দিতে পারবা না, হ্যাঁ, কিন্তু হচ্ছে তোমার উপকার হবে, কারণ এই চ্যাপ্টারগুলো তোমার আছে পরীক্ষাতে। সো তুমি হচ্ছে পড়ো, ঠিক আছে? আমি বলবো হচ্ছে তুমি ক্লাসটা করো, নো প্রবলেম। এটাতে তোমার এইচএসসির জন্য ভালো হবে, ঠিক আছে? সবার জন্য আবার কতবার বলবো, আশা করি শুনতে পাচ্ছ না? কথা তো শোনাই যাচ্ছে, হ্যাঁ ঠিকঠাকই আছে। হ্যাঁ একটু দেখি, হ্যাঁ ঠিক, সবই ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই, ঠিক আছে? আর কথা বলবো না একদম, আমি শুরুতে চলে যাই। যে প্রথম প্রশ্ন,
সিলমবিহীন পর্ব কোনটা? সিলমবিহীন পর্ব কোনটা? সবাই অ্যান্সার দিব। সিলমবিহীন পর্ব কোনটা? আমি আরও একটু চেক করি। হ্যাঁ, সুন্দর মতো দেখা যাচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, তো সবাই বলবো যে সিলমবিহীন পর্ব কোনটা, সবাই কমেন্ট করব। সিলমবিহীন, সিলমবিহীন পর্ব কোনটি? দেখো, এই যে সিলম রিলেটেড প্রশ্ন থাকবেই, সিলম রিলেটেড প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবেই। একটা ব্যাপার হচ্ছে কি জানো, তোমরা সবাই জানো যে ভ্রূণীয় যে মেসোডাম থাকে, ভ্রূণের 3টা অংশ থাকে, তাই না? একটোডাম, এন্ডোডাম, মেসোডাম। তাহলে ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত মেসোডার্মাল যে গহ্বরটা থাকে, এই মেসোডার্মাল গহ্বরটা একটা পর্দা, সেই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। খুব মনোযোগ সহকারে ক্লাসটা শুনো, ইনশাল্লাহ দেখবা জীববিজ্ঞানে সব কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা সিলমকে কয়টা ভাগে ভাগ করি ভাইয়া? 3টা ভাগে। একটাকে আমরা কি বলি বলো তো? অ্যাসিলোমেট। একটাকে আমরা বলি কি? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। আরেকটাকে কি বলি? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে কি? মানে বায়োলজিতে কোথাও যদি দেখো আছে, মানে হচ্ছে নেই, ঠিক আছে? মানে হচ্ছে কি? নেই, বুঝছো? তার মানে যার পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না, হ্যাঁ, যাদের হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না গহ্বরটা, সেটা হচ্ছে অ্যাসিলোমেট। আচ্ছা, তারপরে দেখো, খেয়াল করো, আমি ভাই আরেকটা লিখতেছি যে সুডোসিলোমেট। সুডোসিলোমেট, এই জিনিসটা কি জানো? সুডো মানে মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে কি? মিথ্যা বা ভ্রান্ত। তার মানে ওই যে গহ্বরটা আসলে পর্দা দিয়ে আবৃত কি আবৃত না, এটা যদি না বোঝা যায় তাহলে এটাকে বলি সুডোসিলোমেট। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে আরেকটা বলবো হচ্ছে, তাহলে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আরেকটা আছে হচ্ছে ইউসিলোমেট। আরেকটা আছে কি? ইউসিলোমেট। ইউসিলোমেটটা হচ্ছে কি? এটা হচ্ছে ভালো বা প্রকৃত সিলম। যদি হচ্ছে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে ইউসিলোমেট বলি। তো এই যে একটা জিনিস আমরা এখানে খেয়াল করব, দেখো সুন্দর করে খেয়াল করো যে এই যে অ্যাসিলোমেট যেগুলো, এগুলো আমরা পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে মনে রাখি। এটা আমরা মনে রাখি হচ্ছে এন আর কে দিয়ে। এটা মনে রাখি হচ্ছে আমরা এম ডাবল এ ই সি এইচ দিয়ে, এম ডাবল এ ই সি এইচ দিয়ে, ঠিক আছে? মেস। তো এখানে খেয়াল করো, সুডোসিলোমেট, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনসিয়া, এইগুলা, ঠিক আছে? সো সুডোসিলোমেট। তো দেখো তোমার কিন্তু সুডোসিলোমেট চাই নাই, সিলমবিহীন। সিলমবিহীন কোনটাকে আমরা বলি জানো? সিলমবিহীন ভাই এইটাকে বলি। এই অ্যাসিলোমেটকে আমরা বলি হচ্ছে সিলমবিহীন। অ্যাসিলোমেটকে কি বলি? অ্যাসিলোমেটকে বলা হয় সিলমবিহীন। এটাকে যেহেতু সিলমবিহীন বলা হয়, তাহলে তুমি খুঁজবা কোনটা অ্যাসিলোমেট কোথায় আছে, বুঝছো? তো সুডোসিলোমেট এটা তো বাদ ভাইয়া। তুমি চিন্তা করো যে অ্যাসিলোমেট হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার। পি স্কোয়ার মানে কি? পরিফেরা, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, টেনোফোরা। এখন তুমি কাউন্ট করো যে পরিফেরা, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, টেনোফোরা এই জিনিসগুলো কোথাও আছে কিনা। তোমরা জানি সবাই অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? পারবাই। নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনসিয়া এগুলো হলো সুডোসিলোমেট। আর ইউসিলোমেট হচ্ছে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, হেমিগর্ডাটা। তাহলে অ্যান্সার কোনটা হবে প্রথমটা? অ্যাসিলোমেট কোনটা? পরিফেরা, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া আর টেনোফোরা। পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে মনে রাখলাম জাস্ট, ঠিক আছে? তাহলে এই যে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এই যে প্রথম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। প্রথম অ্যান্সারটা হচ্ছে আমাদের নিডারিয়া। প্রথম অ্যান্সার কোনটা? নিডারিয়া, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যায়। দেখো যে বলছেন নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়? নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা? একটু সবাই কমেন্ট করো। তার মধ্যে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ডাবল মেশিন দিয়ে আমরা নিডারিয়া পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারি। ডা দিয়ে বোঝায় হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। কি বোঝায়? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে 2 স্তরে বোঝায়। ব দিয়ে বহুরূপিতা। বহুরূপিতা মানে কি? এরা যৌন অযৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। আচ্ছা, ল দিয়ে কি বোঝানো হচ্ছে? লার্ভা দশা, বুঝছো? সো এদের যে লার্ভা দশা, এটার নামটা কিন্তু ইম্পর্টেন্ট, প্লানুলা বলা হয়। কি বলা হয়? প্লানুলা। প্লানুলা, বুঝছো? প্লানুলা। আচ্ছা, এই যে ব দিয়ে হচ্ছে বহুরূপিতা। বহুরূপিতা কি বলছি আমি? দুইটা জিনিস এখানে মনে রাখার কথা বলছি। একটা হচ্ছে পলিপ, আর একটা হচ্ছে কি বলো? আর একটা হচ্ছে মেডুসা। তোমরা সবাই জানো, আমি জানি তোমরা সবাই অ্যান্সারও জানো। আমি হালকা হালকা করে ব্যাখ্যা দিব যেগুলো প্রয়োজন। সো পলিপ হচ্ছে যেটা, পলিপ হচ্ছে অযৌন জনন, ঠিক আছে? অযৌন, স্থির অযৌন জনন। আর ময় মেডুসা ময় মুক্ত জনন, ঠিক আছে? এটা হচ্ছে মেসোগিলিয়া, এটা হচ্ছে সিলেন্ট্রন, এটা হচ্ছে নেমাটোসিস বা নিডোসাইট। এখন খুঁজো, সবই বললাম। তাহলে দেখো যে মেসোগিলিয়া অবশ্যই এখানে আমরা দেখছি এই যে ম আছে, মেসোগিলিয়া অবশ্যই থাকবে, ওকে? মেসোগিলিয়া অবশ্যই থাকবে। সিলেন্ট্রন, সিলেন্ট্রন কোথাও নাই, ওকে নাই। তো দন্তান্ন দিয়ে এই যে নেমাটোসিস্ট আছে, তার মানে এটাও ওর বৈশিষ্ট্য, এটাও ওর বৈশিষ্ট্য, এই দুইটাই ওর বৈশিষ্ট্য, ঠিক আছে? নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা চাইছে, বুঝছো? এই দুইটা তো বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর দেখো এরা এই নিডারিয়া পর্বের প্রাণীরা কি হয়? অরীয় প্রতিসম হয়। তাহলে এইটা তো ঠিক হচ্ছে না, তাই না? দেহ ম্যান্টল দ্বারা আবৃত। তার মানে অ্যান্সার কোনটা বলো তো? এইটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার, এটা হলো কি তোমার অ্যান্সার। তাহলে দেহ ম্যান্টল দ্বারা আবৃত কে? এটা তুমি জেনে নাও। দেহ ম্যান্টল দিয়ে আবৃত কিন্তু হচ্ছে মলাস্কা। কে? মলাস্কা। মলাস্কা হচ্ছে কি দেহ ম্যান্টল দ্বারা আবৃত। হ্যাঁ, মলাস্কা আমরা কি দিয়ে মনে রাখি বলতো? মনোহর দ্বীপ দিয়ে মনে রাখি। মনোহর দ্বীপ, মনোহর দ্বীপ দিয়ে মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখি।
ম থেকে হচ্ছে মেন্টল, ম থেকে হচ্ছে এরা তোমার হচ্ছে কেমন জানো, এদের অর্ধমুক্ত সংবহন থাকে, এদের মেন্টল হচ্ছে শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে। তারপর হচ্ছে এরা হচ্ছে কি জানো, মাংসল পদ থাকে, ছোট পা দিয়ে কুটু 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 করে হাঁটাহাঁটি শুরু করে। এরা খুব নরম হয়, এদের হিমোসিল হিমোসায়ানিন থাকে। হ্যাঁ, তারপর এদের কি তোমার হিমোসিল হিমোসায়ানিন থাকে, এদের র্যাডুলা বা রেতি জিহ্বা থাকে, দ্বীপ দিয়ে কি হয়, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। সো অ্যান্সার কোনটা, দেহ মেন্টাল দ্বারা আবৃত। আশা করি বুঝতে পেরেছো। ডান, নেক্সট চলো 3 নম্বরে চলো। দেখো 3 নম্বরে হচ্ছে নিচের কোনটি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, আমি এমন রিলেটেড প্রশ্ন দিয়েছি যেইগুলো থেকে আসলে তোমরা কমন পাবা। ঠিক আছে, যেগুলো থেকে কমন পাবা, এবং এমন কিছু দিয়ে আমি পড়াই দিব। ঠিক আছে, পিডিএফটা দাগানো স্লাইডটা দিয়ে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, শেষ পর্যন্ত থাকলে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো নিচের কোনটি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য নয়। ওকে, একাইনোডার্মাটার পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা এভাবে মনে রাখি, খেয়াল করো যে একাইনো মুক্ত সাঁতারু, একাইনো মুক্ত সাঁতারু, পাঁচরীয় প্রতিসম, একাইনো মুক্ত সাঁতারু, তোমরা অ্যান্সার দাও এটার। সাঁতারু পাঁচরীয় প্রতিসম, সামুদ্রিক রেচনতন্ত্র নেই। পাঁচরীয় প্রতিসম, একাইনো মুক্ত সাঁতারু, পাঁচরীয় প্রতিসম, সামুদ্রিক রেচনতন্ত্র নেই। সামুদ্রিক এবং হচ্ছে কি রেচনতন্ত্র নেই, রেচনতন্ত্র নেই। একাইনো মুক্ত সাঁতারু, পাঁচরীয় প্রতিসম, সামুদ্রিক রেচনতন্ত্র নেই। এইভাবে জিনিসটাকে মনে রাখি। ওকে, তাহলে দেখো, আচ্ছা একাইনোডার্মাটা মনে রাখবে, একাইনোস বলতে বোঝায় হচ্ছে, একাইনোস মানে হচ্ছে কাটা। একাইনোস মানে কি, কাটা। একাইনোডার্মাটা, কাটা মানে কি, ডার্মা মানে হচ্ছে ত্বক, ডার্মা মানে হচ্ছে কি, ডার্মা মানে হচ্ছে ত্বক। সো যাদের কাটাযুক্ত ত্বক থাকে তাদেরকে কণ্টক ত্বক, কণ্টকময় বলি, দেহ কণ্টকময়, রাইট। দেহ পর্বের বৈশিষ্ট্য নয়, এটা রাইট। আচ্ছা, রেচনতন্ত্র অনুপস্থিত, রাইট, রেচনতন্ত্র নেই। সম্পূর্ণ সামুদ্রিক, রাইট। তাহলে তিনটা যেহেতু রাইট হয়ে গেছে, একটা রং আছে, কোনটা রং, উভয়লিঙ্গ না এরা। ঠিক আছে, কোনটা না রং, এইটা, এরা কিন্তু উভয়লিঙ্গ না। ঠিক আছে, এরা এক লিঙ্গ। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বরে সি চলে গেল। নেক্সট, তারপরে হচ্ছে সবাই অ্যান্সার দিব। হ্যাঁ, 4 নাম্বার, কোন শ্রেণীতে হেটারোসার্কাল পুচ্ছ পাখনা দেখা যায়? হেটারোসার্কাল একটা খেয়াল আমি যে দেখিয়েছি তোমাদের, ক্যাস, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। ঠিক আছে, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। এই কন্ডিকথিসকে কি বলি আমি, এটাকে আমরা বললে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ। এটাকে কি বলি আমি, অস্থিযুক্ত মাছ। ওকে, এটাকে কি বলি আমরা, অস্থিযুক্ত মাছ। তাহলে তরুণাস্থি, অস্থি। ঠিক আছে, আচ্ছা তারপরে এদের আইসটা কেমন হয়? এদের আইসটা হচ্ছে প্লাকয়েড। কেমন আইস হয় ভাই? প্লাকয়েড আইস হয়। এদের আইসটা কেমন হয়? সাইক্লয়েড। এই যে তিনটার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, প্লাকয়েড, সাইক্লয়েড এবং এই বছর আসার সম্ভাবনা আছে। প্লাকয়েড, সাইক্লয়েড এবং এটাকে কি বলি বলো, গ্যানয়েড। আচ্ছা, এইখানে আমাদের দিছে কি, লেসটা। তাহলে লেসটা কি, কোনটার হেটারোসার্কাল? তাহলে হেটারোসার্কাল কোনটা? এটা হচ্ছে হেটারোসার্কাল। হেটারো মানে কি ভাইয়া জানো? হেটারো মানে অসমান। হেটারো মানে কি? হেটারো মানে অসমান। তাহলে হেটারোসার্কাল, এটাকে আমরা বলি হোমোসার্কাল, আর ওই লাস্টেরটাকে আমরা বলি হচ্ছে ডাইফিসার্কাল। হেটারোসার্কাল, হোমোসার্কাল, আর হচ্ছে এই লাস্টেরটাকে কি বলি, লাস্টেরটাকে আমরা বলি হচ্ছে ডাইফিসার্কাল। ওকে, ডান। সো পেরে গেলাম। সো আমার কোনো ব্যাপার এইটা বলো, কোনো বিষয় হলো না? তাহলে কোন শ্রেণীতে হেটারোসাইকেল পুচ্ছ, কোনো ব্যাপার না, কোনো বিষয় না। তো পুচ্ছ পাখনা কোনটা? পুচ্ছ পাখনা মানে কি জানো? লাস্টের যেটা। ঠিক আছে, ধর একটা মাছ, এই যে লাস্টের যে অংশ, এটা যদি সমান হয় তাহলে হোমোসার্কাল, যদি সমান না হয়, আঁকা বাঁকা টেরা হয়, তাহলে সেটা হচ্ছে কি, হেটারোসার্কাল। বুঝছো? আচ্ছা, হোমো মানে সমান, হেটারো মানে অসমান। তাহলে এখন খেয়াল করো, পুচ্ছ পাখনা দেখা যায় কোনটার ক্ষেত্রে, যে হেটারোসার্কাল কোনটা, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, মিক্সিনি। তুমি দেখেই ফেলেছো, সি ফর কন্ডিকথিস, তরুণাস্থিযুক্ত মাছ। ডান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাও। হাইড্রার বহিত্বকের কোষনয় কোনটি? ঢাকা ভার্সিটি 22-23। আচ্ছা, হাইড্রার বহিত্বকের কোষনয় কোনটি? ওকে, হাইড্রার বহিত্বকের কোষগুলো কিভাবে মনে রাখবো, খেয়াল করো। হাইড্রার বহিত্বকের কোষগুলো মনে রাখবো যে কোনগুলো, যে কোনটা নয়, ক্ষণপদীয় কোষ, সংবেদী কোষ, পেশি আবরণী কোষ, নিউরোসাইট কোষ। দেখো, একটা হচ্ছে নিজ পয়সায় সংগ্রহ করি, আরেকটা হচ্ছে পয়সায় সংগ্রহ করি। পয়সায় সংগ্রহ করি, এইভাবে মনে রাখবো। ঠিক আছে, তাহলে পয়সায় সংগ্রহ করি মানে কি, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, হফ আর ইন্টারস্টিশিয়াল কোষ। তারা নিজ নাই, এখানে মনে রাখি আমরা যে নিজ নাই। ঠিক আছে, হ্যাঁ, নিজ নাই মানে কি ভাই? নিজ নাই মানে হচ্ছে নিউরোসাইট আর জনন কোষ বাদে। নিউরোসাইট নাই, আর হলো ভাই জনন কোষ নাই। নিউরোসাইট নাই আর কি নাই? জনন কোষ নাই। খুঁজো কোথায় আছে হাইড্রার বহিত্বকের কোষনয় কোটি? যে এই যে ক্ষণপদীয় কোষ, পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, নিউরোসাইট কোষ, কোনটা? অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। ঠিক আছে, তাহলে বলো কোনটা হবে অ্যান্সার, বলো ফার্স্ট। 5 নাম্বারের অ্যান্সার দাও, 5 নাম্বার।
ঠিক আছে, তাহলে এইগুলো তো সবই বহিতকের কোষ, তাই না? এই যে বহিতকের কোষ কোনগুলো বলো তো? এই যে নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় সংগ্রহ করি। আর অন্ততক হচ্ছে কি, শুধু পয়সায় সংগ্রহ করি, নিজ থাকে না, শুধু পয়সায় সংগ্রহ করি, শুধু পয়সায় সংগ্রহ করি। এই সাথে সাথে অন্য কিছুও বলে দিলাম, শুধু পয়সায় সংগ্রহ করি। কিন্তু এখানে অ্যান্সারটা কি হবে সেটা বলো, এখানে কোনটা হবে অ্যান্সার সেটা বলো দেখি। ঠিক আছে, এখানে কিন্তু ক্ষণপদীয় কোষ হবে। হাইডার বৈতক কোষ নয় কোনটা, এই যে ক্ষণপদীয় কোষ নাই। এই যে সংবেদী কোষ আছে, নিউরোসাইট আছে, পেশী আবরণী সব আছে। নিউরোসাইট কোষ, জনন কোষ, পেশী আবরণী কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল সব আছে। এটাই হচ্ছে কি বহিতক। আর অন্ততক হচ্ছে কি, এই যে পয়সায় সংগ্রহ করি যেটা। ঠিক আছে, শুধু অন্ততকে কি নাই, এই যে নিজ নাই। ওকে, ডান। নেক্সট চলো, নেমাটোসিসের ভেতরে যে বিষাক্ত তরল থাকে তার নাম কি? নেমাটোসিসের ভেতরে একটা বিষাক্ত তরল থাকে যেটা আমিষ এবং ফেনল দিয়ে গঠিত। এটা আসে পরীক্ষায়, আমিষ ও ফেনল। একবার মেডিকেল পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে কি আসছে যে নেমাটোসিসের বিষাক্ত যে তরলটা থাকে এটা হচ্ছে আমিষ ও ফেনলের পরিবর্তে প্রোটিন ও ফেনল দিছে, বুঝছো? সো অনেকেই কনফিউশন হয়ে গেছে, ভাই পড়ে আসছি তো আমিষ ফেনল, এখানে তো দেখি প্রোটিন ফেনল। আরে ভাই, প্রোটিন যা আমিষ হতায়, সেম জিনিস, যে কোনো একটা থাকতে পারে। সো এটা কোনটা হবে? হিমোসায়ানিন তো না, টক্সিন না, হিমোজয়েন না, সব অ্যান্সার দিয়ে ফেলো, হিপনোটক্সিন। কোনটা হবে? হিপনোটক্সিন। আশা করি বুঝতে পারতেছো কি না বলো? 5 নাম্বারের। ওকে, তারপরে হচ্ছে চলো নেক্সট চলো, 6 ডি। ইয়েস, মাসুম আক্তার, ঠিক আছে। ওকে, নেক্সট 7, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? দ্রুত চলন প্রক্রিয়া, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? দ্রুত চলন, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি বলো? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম হচ্ছে কি বলো তো? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম হচ্ছে কি বলো? সমারসোল্টিং বা ডিগবাজি। সমারসোল্টিং বা হচ্ছে কি ডিগবাজি। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম হচ্ছে কি? সমারসোল্টিং বা ডিগবাজি। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন চলে যাও। কোনটি হাইড্রার প্রধান খাদ্য? হাইড্রার প্রধান খাদ্য কি, কেউ বলতে পারবা? দেখো, হাইড্রার বহু ধরনের খাবার আছে ভাই, হাইড্রার বহু ধরনের খাবার আছে। ঠিক আছে, যে শালাটা ছোট ছোট ডিম রুটি আনে, এইভাবে মনে রাখা যায় যে শালাটা ছোট ছোট ডিম রুটি আনে, এরকম দিয়ে মনে রাখা যায়। ঠিক আছে, ডিম রুটি আনে, এই সবই আসলে হচ্ছে কি হাইড্রার খাবার। কি কি জানো এইগুলা দিয়ে? এই যে সাইক্লপস, লার্ভা, ড্যাফনিয়া, ছোট ছোট কৃমি, মাছের ডিম, রুটিফার, অ্যানোলিডস বা খণ্ডকায়িত প্রাণী। কিন্তু প্রধান খাদ্য, হাইড্রার প্রধান খাদ্য যদি বলে, প্রধান খাদ্য হচ্ছে কি ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। ঠিক আছে, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। 7 এর বি। 8 কি? 8 এর সি। ইয়েস, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যাই, চলো। ঘাসফড়িংয়ের মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক রয়েছে? ঘাসফড়িংয়ের মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক আছে বলো? মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে? আদান দিচ্ছে, হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু পরে কথা বলি। ওকে, তাহলে বল, আজান দিচ্ছে, তোমরা সবাই অ্যান্সার দাও। হ্যাঁ, 9 নাম্বারে অ্যান্সার দাও। ওকে,
অ্যান্সার হয়েছে তোমাদের? এই তো, 9 হচ্ছে বি। কয়টা খণ্ডক? 6টা খণ্ডক থাকে, ঠিক আছে। কি কি জানো? হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, জেনা, ঠিক আছে, ফ্রন্স, ক্লাইপিয়াস, তাই না? ওকে, চলো নেক্সট 10। কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ নয় এখন বলো? জেনা, ফ্রন্স, এসকেপ, ক্লাইপিয়াস, কোনটা? কপাল নির্মাণ করে যেটা, এটাকে বলা হয় ফ্রন্স। দুই পাশে কান দিয়ে খারাপ কিছু শোনা যায় না, তো দুই পাশে হলো জেনা। আর এসকেপ, এসকেপ পেডিসেল ফ্লাজেলাম। হ্যাঁ, এইগুলো কিসের অংশ বলো তো? এসকেপ পেডিসেল ফ্লাজেলাম, এসকেপ পেডিসেল ফ্লাজেলাম। এইগুলো তো আসলে, এইগুলো তো তার অন্য অংশ, তাই না? লেজের অংশ। তাহলে কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ নয়? এই যে এসকেপ। নেক্সট দেখো, ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কত? ওসেলির সংখ্যা কত? ওসেলি বা সরলাক্ষী, এটার নাম ওসেলি বা সরলাক্ষী। ওসেলি বা সরলাক্ষী। তাহলে ওসেলি বা সরলাক্ষীর সংখ্যা কত? তাহলে বলো যে ঘাসফড়িং এর মস্তকে ওসেলি বা সরলাক্ষীর সংখ্যা কত? ঘাসফড়িং এর মস্তকে ওসেলি বা সরলাক্ষী, এটার সংখ্যা কত? এটা কয়টা বলো তো? দুইটা কিন্তু। এই যে ওসেলি বা সরলাক্ষীর সংখ্যা কত বলো? আমি না বলি আগে। দুইটা না তিনটা বলো তো? ওসেলি বা সরলাক্ষীর সংখ্যা কত? দুইটা নাকি তিনটা? দেখো, ওসেলি বা সরলাক্ষীর আসলে কাজটা কি জানো তোমরা? ওসেলি বা সরলাক্ষী, এই যে একটা পুঞ্জাক্ষী, এটা একটা পুঞ্জাক্ষী, এই দুটো পুঞ্জাক্ষী যুক্ত করে। তাহলে এরকম, এরকম, এরকম তিনটা থাকে, আরেকটা থাকে এখানে এরকম, ঠিক আছে? তাহলে কয়টা হবে? তিনটা, ঠিক আছে। ওকে, নেক্সট। কোনটি ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নাই? অ্যান্টেনার অংশ তো এই যে আগে দেখছি যে এসকেপ, পেডিসেল আর ফ্লাজেলাম। তাহলে অ্যান্সার নাই কোনটা বলে দাও? জেনা, এটা কিন্তু মাথায় থাকে, তাই না? জেনা, ঠিক আছে। তাহলে কোনটি ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয়? এটা আগেই দেখছি যে, তাহলে হবে কি 12 নাম্বারের কি অ্যান্সার দাও? 12 নাম্বারের হচ্ছে কত? ডি। 12 নাম্বারের ডি। তারপর চলো 13। কোনটি ঘাসফড়িং এর অ্যান্টেনা ফ্লাজেলাম কয়টি খণ্ডকে বিভক্ত? ঘাসফড়িং এর যে অ্যান্টেনা, এই যে অ্যান্টেনার ফ্লাজেলাম, ঘাসফড়িং এর যে অ্যান্টেনার হচ্ছে কি ফ্লাজেলাম, অ্যান্টেনার হচ্ছে কি ফ্লাজেলাম। ঘাসফড়িং এর যে অ্যান্টেনার যে ফ্লাজেলাম, এটা কয়টা খণ্ডকে বিভক্ত থাকে? অ্যান্টেনার ফ্লাজেলামটা আসলে কয়টা খণ্ডকে বিভক্ত থাকে বলো তো? ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত থাকে? এটা কত বলো তো? 25টি খণ্ড। কয়টা খণ্ডক? 25টি। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? 25টি খণ্ডকে বিভক্ত থাকে। ওকে, নেক্সট প্রশ্ন চলো। তাহলে নেক্সট পরবর্তী দেখো, রুই মাছের বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কত? বক্ষ, রুই মাছের বক্ষ পাখনা কয়টা, সংখ্যা কত বলো তো? 5, 6, 30, 35, 18, 20 নাকি 16, 17? বলো, অ্যান্সার দাও। সবার পারা উচিত। রুই মাছের পাখনা রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। রুই মাছের পাখনা রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কত নাম্বার প্রশ্ন? 14 নাম্বার। হ্যাঁ, 25টি, আগেরটা হচ্ছে 25টি ফ্লাজেলাম থাকে। ইয়েস। তাহলে রুই মাছের বক্ষ পাখনার রশ্মির সংখ্যা কত? এটা কত হবে বলো? অ্যান্সার কত হবে? তাহলে কত হবে বলো তো? তাহলে কত হবে? 16 থেকে 17 না? বলো, কমেন্ট দেখি তোমাদের একটু, বলো অ্যান্সার দাও। তারপরে যাও 15 নাম্বার, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? এটা আমি পড়াইছি কয়দিন আগে। যকৃতের কোন খণ্ডটি সব থেকে বড় বলো? সামিয়া, শাইলা, মানসুরা আক্তার, সুমাইয়া, সবাই বলো, সবাই অ্যান্সার দাও সবাই। তাহলে যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? আমি বলছিলাম যকৃতের যেই খণ্ডটা সব থেকে বড়, সো সেই খণ্ডের সাথে কি হয় বলো তো? যকৃতের যে খণ্ডের সাথে যে খণ্ডটা সব থেকে বড়, সেই খণ্ডটা হচ্ছে কি হয় বলো তো? যকৃতের যে খণ্ডটা সব থেকে বড়, সেই খণ্ডটাই কি হয় বলো?
যকৃতের যেই খণ্ডটা সব থেকে বড় সেই খণ্ডটার সাথে একটা অংশ থাকে, সেটা কি জানো? যকৃতের কোন খণ্ডটি বড়? ডান খণ্ডটি সব থেকে বড়, ঠিক আছে। আর ডান খণ্ডের নিচে থাকে পিত্তথলি, ঠিক আছে, পিত্তথলি থাকে। আর পিত্তথলি একটা রস ধারণ করে, যেটাকে আমরা বলি হচ্ছে কি পিত্তরস। পিত্তথলিতে একটা রস থাকে, যেটাকে বলি পিত্তরস। নেক্সট প্রশ্ন, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? দেখো, এই যে নিউট্রোফিল বা মনোসাইট আছে, এরা কি করে বলো? নিম বা মণি, যেটাই মনে রাখো, নিম বা মণি, যেটাই মনে রাখো, এরা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা কি করে? জীবাণু ভক্ষণ করে। জীবাণু ভক্ষণ করে। আচ্ছা, তারপরে আমি কি বলতে চাচ্ছি, দেখো খেয়াল করো, যে এই যকৃতের ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয় তাহলে? কাপ্ফার কোষ, সবাই পারা উচিত। নেক্সট, কোনটিকে জৈব রসায়নাগার বলা হয়? এটা ছোট বাচ্চাকালের প্রশ্ন। কোনটিকে জৈব রসায়নাগার বলা হয়? এটা ছোট বাচ্চাকালের প্রশ্ন, তাই না? কোনটিকে জৈব রসায়নাগার বলা হয়? এটাকে কি বলা হয়? কোনটিকে জৈব রসায়নাগার বলা হয়? এটা কি হবে বলো তো? কোনটিকে জৈব রসায়নাগার বলা হয়? সবার পারা উচিত, 17 নাম্বার। আই থিঙ্ক সবাই এটা পারবা, তাই না? বলো, কোনটাকে জৈব রসায়নাগার বলা হয়? যকৃৎ, ফুসফুস, অগ্নাশয়, পিত্তথলি। সবাই জানো যকৃতকে জৈব রসায়নাগার বলা হয়। একটা কথা সবসময় মনে রাখতে বলছি আমি আগেই, যে রসায়ন রিলেটেড যদি কিছু থাকে তাহলে একদম নির্দ্বিধায় অ্যান্সার দিবা কি? সবসময় অ্যান্সার দিবা হচ্ছে যকৃৎ। কিন্তু যদি একটা এক্সেপশনাল দিছিলাম কি বলতো? মাস্টার কেমিস্ট। মাস্টার কেমিস্ট যদি কখনো বলা হয় যে মাস্টার কেমিস্ট কোনটা, তাহলে মাস্টার কেমিস্ট বললে কি বলবা বলো? সবাই অ্যান্সার দাও, যে যদি বলা হয় মাস্টার কেমিস্ট, মাস্টার কেমিস্ট কাকে বলা হয়? এটা একটু লিখো তো, মাস্টার কেমিস্ট কাকে বলা হয়? মাস্টার কেমিস্ট কাকে বলি বলো, লেখো সবাই। মাস্টার কেমিস্ট কাকে বলি? মাস্টার কেমিস্ট। তাহলে মাস্টার কেমিস্ট কাকে বলি বলো? মাস্টার কেমিস্ট কিন্তু কিডনিকে বলি। মাস্টার কেমিস্ট চাইলে কিন্তু কিডনি হবে, কিন্তু অন্য সময় যত কেমিস্ট্রি রিলেটেড কিছু আসবে সবই হচ্ছে কি? কেমিস্ট্রি রিলেটেড যা আসবে সবই হচ্ছে যকৃৎ। মাস্টার কেমিস্ট যদি কখনো দেয়, এটা হলো কিডনি, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো 18 নাম্বার, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? একটু আগে দেখলাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কোনটা? দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে মেইনলি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির কোনটা? ডাব্লিউবিসির ভেতরে আবার দুইটা আছে, একটাকে বলা হয় গ্রানুলোসাইট মানে দানাদার, গ্রানুলোসাইট মানে দানাদার, আরেকটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে দানাদার। সো আর একটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। তাহলে একটা গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার। দানাদার কোনগুলো ভাইয়া? দানাদার কোনগুলো হচ্ছে? ফিল থাকবে, কোনো কিছুর নামের শেষে যদি ফিল থাকলে নামের শেষে ফিল থাকলে হচ্ছে তারা দানাদার হবে, বুঝছো? গ্রানুলোসাইট যেমন ইওসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, এই সবই হচ্ছে কি? গ্রানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট কি মনে রাখবো? অ্যাগ্রানুলোসাইট আছে কে? এই যে তোমার হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট আর লিম্ফোসাইট, মনোসাইট আর লিম্ফোসাইট, এটাও মনে রাখবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে, মনোসাইট আর লিম্ফোসাইট। এখন একটা জিনিস খেয়াল করো, ফ্যাগোসাইটের প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কারা? নিউট্রোফিল। একটু আগে দেখছি যে নিম বা মণি হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। নেক্সট, কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে কোনটা বলো? হৃৎপিণ্ডের প্রাচীরে তোমাদের কিন্তু আগে জিএসসি এর সব প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি, আর আজকে যেই প্রশ্নগুলো সমাধান হচ্ছে সেটা কিন্তু সব ধরনের ভার্সিটির প্রশ্ন সমাধান হচ্ছে আজকে, বুঝতে পেরেছ? সব ধরনের ভার্সিটির প্রশ্নটা কিন্তু আজকে সমাধান হচ্ছে। কেন? মানে সব ধরনের ভার্সিটি বলতে যেগুলো টপ, যেগুলো আসার মতো পরীক্ষায়, ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে আসার মতো, খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাস করতেছো ক্লাসে রিয়াক্ট দাও না, একটা করে রিয়াক্ট দিয়ে দিবা এবং ক্লাসে হচ্ছে শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? ওকে, এখানে কি করে আসলো?
ওকে, তাহলে দেখো দ্রুত, ঠিক আছে, তাহলে কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে বলো তো? কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? ওকে, গুড। তাহলে আমরা জানি কি বলো, করোনারি ধমনী মানে হৃৎপিণ্ডের ধমনীটাকে বোঝায়, তাহলে কোনটা হবে বলো? করোনারি। ওকে, নেক্সট দেখো, হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত থাকে, ভাইয়া হৃৎপিণ্ডের একটা আবরণ থাকবে, তো হৃৎপিণ্ডের চারপাশে একটা কি থাকে বলো? আবরণ থাকে। তো হৃৎপিণ্ডের চারপাশে যে আবরণটা থাকে সেই আবরণটাকে আমরা কি বলি? হৃৎপিণ্ডের চারপাশে এরকম একটা আবরণ থাকে না? তো মনে রাখবা যে দেখো আমরা যেরকম পড়ি না যে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট মানে কি ভাইয়া? কার্ডিওলজিস্ট মানে কি? হৃদ বিশেষজ্ঞ না? কার্ডিওলজিস্ট মানে হৃদ বিশেষজ্ঞ। আর এক বচনে বোঝায় দেখো ভাইয়া কার্ডিয়া, কার্ডিয়া বলতে বোঝায় হৃৎপিণ্ড বিশিষ্ট। আর এটাকে যদি আমরা কার্ডিয়াম লিখি, বুঝছো, কার্ডিয়াম লিখি, কার্ডিয়াম মানে এক বচনে বোঝায়, আর কার্ডিয়া বলতে বহু বচনে বোঝায়। তো তুমি তো একটা একটা হার্টের চারপাশের আবরণ সম্পর্কে জানতে চাচ্ছ, আর পেরি মানে চারপাশে। পেরি মানে কি বলতো ভাই? পেরি মানে হলো চারপাশে। তাহলে হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ, হৃৎপিণ্ডের চারপাশের যে আবরণ, এটাকে কি বলা হয় ভাই? এই হৃৎপিণ্ডের চারপাশের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, তাহলে অ্যান্সার দেই নাই না, এই যে পেরিকার্ডিয়াম। ওকে, নেক্সট দেখো যে ফুসফুসেও ধমনী বহন করে কোনটা? খুবই ইম্পর্টেন্ট। দেখো ধমনী অলওয়েজ কি করে বলো তো? ধমনী কি করে? অলওয়েজ অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। আর শিরা কি করে? শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পরিবহন করে। কিন্তু এক্সেপশনাল কি? এক্সেপশনাল কি? এই যে তোমার এই যে চিন্তা করো যে ফুসফুসীয় ধমনী যদি বলি, ফুসফুসীয় ধমনীটা কি করে বলো তো? ফুসফুসীয় ধমনী কিন্তু এখানে তোমরা কিন্তু ধরা খাও। তো ফুসফুসীয় ধমনী এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর ফুসফুসীয় শিরা কি করে? ফুসফুসীয় শিরা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। ফুসফুসীয় শিরা কি করে? অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। তুমি দেখো এই যে একটা হার্ট হইলে, এই যে হার্ট হইলে এখান থেকে যেইটা বের হয় নিচ দিয়ে বের হইলে, কোনো কিছু যদি হার্টের নিচ দিয়ে বের হয় তাহলে সেটাকে আমরা বলি ধমনী। তাহলে এই যে এখান থেকে এটা এই ধমনীর মাধ্যমে যায় হচ্ছে ফুসফুসে, তাহলে এই যে নিচ দিয়ে বের হয়েছে ধমনী, কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে কি আসলে? এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানেও কার্বন ডাইঅক্সাইড, এই পাশও কার্বন ডাইঅক্সাইড, তাই না? এই যে হৃৎপিণ্ডের এই পাশ ডান অলিন্দ ডান নীলায় কি থাকে? সব কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এখানে আসে না? তারপর এখানে আসার পর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে গেল, বাইরে থেকে অক্সিজেনকে ভেতরে প্রবেশ করালো, আবার এখান থেকে যে এইখানে এসে যে প্রবেশ করলো, ঠিক আছে? সো এখানে দেখো এই যে ফুসফুস থেকে দেখো কোথায় আসতেছে, দেখো এই ডান অলিন্দ বাম অলিন্দে প্রবেশ করতেছে, এখানে আবার এটার মাধ্যমে এই ফুসফুস ও শিরার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। এটা কিন্তু ব্যতিক্রম। সো মনে রাখবা তাহলে ফুসফুসের ধমনী কি বহন করে? কি ফুসফুসের ধমনী ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করবে কিন্তু। ঠিক আছে, দেখি কে কোনটা অ্যান্সার দিয়েছো। এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। ঠিক আছে, ওকে। তারপরে নেক্সট দেখি যে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সিস্টোল আর ডায়াস্টোলের হিসাব যদি করো, মানুষের স্বাভাবিক রক্তচাপ সিস্টোল এবং ডায়াস্টোলের রক্তচাপ যদি হিসাব করো, সবাই জানো তাই না? এই যে প্রেসার মাপে না বাসায়, এই যে প্রেসার মাপা, এটা শিখে রাখবা কিন্তু, যে কত কত থাকলে ঠিক থাকে, কত থাকলে একটু সমস্যা থাকে প্রেসার। তো প্রেসারের জিনিসটা, এই যে চাপটা, এই চাপটা কত থাকলে কত ঠিক থাকে, ঠিক আছে? এটা কিন্তু 120/80, তাই না? 120/80 যদি থাকে তাহলে ঠিকঠাক, ঠিক আছে? সিস্টোল হচ্ছে 120 আর ডায়াস্টোল হচ্ছে 80, এটা যদি ঠিক থাকে, ঠিক আছে? তাহলে এর থেকে যদি কম হয় তাহলে তার লো প্রেশার, এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে বলো তো? হাই প্রেশার হবে, ঠিক কি না? তাহলে তুমি বলো যে স্বাভাবিক কোনটা? মানুষের স্বাভাবিক হচ্ছে 120/80, ঠিক কি না? ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তোমরা খুব ভালো করতে পারবা, জাস্ট কোনো বিষয় না এগুলো। শেষ পর্যন্ত দেখো, কমেন্ট করো, এবং ভুল করো তাও তুমি করো। দেখো আমি কিন্তু, দেখো তুমি, আমি কিন্তু শুধু গুচ্ছের প্রশ্ন তুলি নাই, গুচ্ছের প্রশ্নগুলো তোমাদের সব সলভ করে দেওয়া হয়েছে, বুঝছো, ক্লাসের মাধ্যমে। আর আজকে দেখো সব ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন ভার্সিটির থেকে আসছে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি সহ সব ভার্সিটি, মানে গুচ্ছেরও কিছু আছে, বুঝছো, সব মিলায় আর কি। সো আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক কি জানো? এই যে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, বুঝছো? তোমার দেহে কোনো ফরেন ম্যাটেরিয়াল যদি ঢুকে, ফরেন ম্যাটেরিয়াল তোমার দেহে যদি কেউ কোনো কিছু ঢুকে, এটাই হচ্ছে অ্যান্টিজেন। তোমার দেহে কোনো ফরেন ম্যাটেরিয়াল যদি ঢুকে, এটা হচ্ছে কি ভাইয়া? অ্যান্টিজেন। সো এই অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার অ্যান্টিবডি আনা লাগবে না বলো? অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার অ্যান্টিবডি কাজ করানো লাগবে না? সো অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করানোর জন্য, তাই না,
তখন কাজ করবে, তখন কি হবে, সেটা আণুবীক্ষণিক সৈনিক হিসেবে কাজ করে। সো এখানে কি নিউট্রোফিল, এটা না, মনি হচ্ছে এই যে নিউট্রোফিল আর হচ্ছে মোনোসাইট, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিল কি অ্যালার্জি ধ্বংস করে, ইওসিনোফিল কি করে অ্যালার্জি ধ্বংস করে। আচ্ছা, অনুচক্রিত রক্ত জমাট বাঁধায়, তাহলে অ্যান্সার কোনটা, লিম্ফোসাইট। অ্যান্সার কোনটা, লিম্ফোসাইট। বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা? জীববিজ্ঞান কিন্তু খুবই সহজ। কেন সহজ? জীববিজ্ঞান তুমি কিন্তু যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, জীববিজ্ঞান ক্লাস কি এখানে বেঁধে আছে? তোমরা কি কমেন্ট করতেছো? এখানে তো নেট একটু সমস্যা হচ্ছে মনে হয় নাকি? ও না, ঠিক আছে, 23 ডি, ভেরি গুড। স্বরূপ সূত্রধার সবাই ভেরি গুড, ভেরি গুড। তোমরা সবাই ভালো কমেন্ট করতেছো, কমেন্ট করো, শেষ পর্যন্ত ক্লাসটা করো, দেখবা যে এখান থেকে অনেক কিছু তোমার চলে আসছে পরীক্ষায়, বুঝছো? যে ম্যাক্সিমাম দেখবা যে চলে আসছে পরীক্ষায়। কারণ জীববিজ্ঞান আসলে থিওরিটিক্যাল ব্যাপার, তো তোমার মনে করো যে ক্লাস করলে তোমার অনেক কিছু কমন চলে আসবে। এটা তো ম্যাথ না যে ঘুরাবে, হ্যাঁ, পেঁচাই দিবে, ঠিক আছে? এরকম করার কোনো উপায় এখানে নাই কিন্তু, বুঝছো? সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত করো ভাইয়া, এবং কমেন্ট করবা। কমেন্ট করলে তোমার ওই উত্তরটা মনে থাকবে যে আসলে এরকম উত্তর হয়। অনেক উত্তর এমনি মনেই থাকে। ফুসফুসের কার্যকারী একক কি বলো ভাই? ফুসফুসের কার্যকারী একক কি বলো ভাইয়া? পারো না বলো, তুমি পারো না বলো, এটা তো শিখছো তাই না? কি বলো, শিখছো না বলো? ফুসফুসের কার্যকারী একক কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই না? তো ফুসফুস ব্রঙ্কিওল তো না, ট্র্যাকিয়া না, কোনোটি নাই, তোর কোনটা হবে ভাইয়া? অ্যালভিওলাস হবে, তাই না? অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকারী একক, তাই না? তো অ্যালভিওলাস যদি ফুসফুসের কার্যকারী হয়, 23 সপ্তাহ বয়স্কে মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? অ্যালভিওলাস, তাহলে ফুসফুসের কার্যকারী একক কে? অ্যালভিওলাস। কত? 24-এর কত হইলো ভাই? অ্যান্সার দাও, 24-এর এ, ঠিক আছে? 24-এর এ। নেক্সট, এখন প্লিউরা বা প্লুরা কি ভাইয়া? প্লিউরা বা প্লুরা কি? প্লিউরা বা প্লুরা কি? এই হৃৎপিণ্ডের আবরণী পর্দা, এটা হৃৎপিণ্ডের আবরণী পর্দা কি দেখছি আসলে বলো তো? পেরিকার্ডিয়াম দেখে আসলাম না একটু আগে ভাই? পেরিকার্ডিয়াম, তাই না? পেরিকার্ডিয়াম দেখে আসলাম এটা, ঠিক আছে? ফুসফুসের দ্বিস্তরী পর্দা, হ্যাঁ, কোনোটি নয় ব্যবধায়ক পর্দা। এটাই তোমরা একটা ভুল করবা, ঠিক আছে? এটা এই দুইটা অপশন থেকে তোমরা একটা ভুল করবা। সবাই উত্তর দাও দেখি, সবাই উত্তর দাও দেখি। এই দুইটা থেকে তোমরা কিন্তু একটা ভুল করতে পারো, ঠিক আছে? এটা কনফিউশন সৃষ্টি করার জন্য এই প্রশ্নটা এইভাবে দেওয়া হয়, বুঝছো? সো এটা কি বলো তো? 25 দাগ, ঠিক আছে? 25 দাগের কি হবে বলো? ভুল করবে এইটা, অনেকে ভুল করবে, হ্যাঁ। এই তো তোমরা তো অনেকে ভুল, কেউ ভুল কেউ সঠিক, ঠিক অ্যান্সার দিচ্ছ, হয়তো অনেকে ঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তমিশ্রা, লিমা, ঠিক আছে, 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার। ওকে, নেক্সট 26, মানব ভ্রূণে কোন বয়সে থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? এই তো চলে আসছে, দেখছো? এই প্রশ্নটা আমি মানে মুখে বলতেছিলাম, এই প্রশ্ন এমন একটা প্রশ্ন ভাই যে এই প্রশ্নটা সবসময় আসে। মানব ভ্রূণে কোন বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? সবাই বলো, অ্যান্সার দাও, সবাই পারো, আমি জানি এটা তো পারবাই, ঠিক আছে? মানব ভ্রূণে সর্বপ্রথম যে কোন সময় আসলে সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয় বলো? মানব ভ্রূণে সর্বপ্রথম কোন বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ। 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এ কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না, তাই না? সো নেক্সট দেখো, অ্যালভিওলাইগুলো যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে তার নাম কি? দেখো, ওই যে আগের প্রশ্নটা, ব্যবধায়ক পর্দা কিন্তু আলাদা, ব্যবধায়ক পর্দা কিন্তু আলাদা, আর অ্যালভিওলাস তো দ্বিস্তরী পর্দা। বুঝতে পারছো কি? ওই যে আগের যে প্রশ্নটাতে যেটা ভুল করে, ব্যবধায়ক পর্দা দিয়ে, এই যে ব্যবধায়ক পর্দা যে দিয়ে একটা ভুল কিন্তু করে, ঠিক আছে? এটা ফুসফুস দ্বিস্তরী পর্দা, ব্যবধায়ক পর্দা কিন্তু এই পাশে আসেই, হ্যাঁ, এটাও কিন্তু আমি দিয়েছি এখানে, যে তোমরা ভুল করবা দেখাই দিব। সো অ্যালভিওলাস যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে সেটাকে কি বলা হয়? ডায়াফ্রাম, এপিথেলিয়াম, প্লুরা। হ্যাঁ, প্লুরা তো আসলে ফুসফুসের আবরণ, তাই না বলো? তাহলে অ্যান্সার কোনটা হবে? ডায়াফ্রাম তো না, ডায়াফ্রাম তো আমাদের বডিকে দুইটা অংশে ভাগ করছে, উপরের অংশকে বলি বডির সুপ্রিয়ার পার্ট, নিচের অংশগুলোকে বলি বডির ইনফিরিয়র পার্ট, তাই না বলো? তাহলে এখানে অ্যালভিওলাইগুলো যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে তার নামটা কি বলো তো? সবাই বলো, পারবে না বলো? ট্রাবেকুলি। কি হবে? ট্রাবেকুলি। ওকে, নেক্সট প্রশ্ন চলো। ফুসফুসের যে প্রদাহ হয়, ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? প্রায় রিপিট হয় এই প্রশ্নটা, প্রায় রিপিট হয়, ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে ফুসফুসের প্রদাহকে কি বলা হয় বলো? ফুসফুসের প্রদাহকে কি বলা হয়?
ব্রোঙ্কাস, এমফাইসেমা, ওটাইটিস নাকি সাইনোসাইটিক, কোনটা বলো তো? ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? কে বলা হয় বলো তো? এমফাইসেমা। ওকে, নেক্সট। তারপর দেখো, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ভিব্রিও মিমিকাস, সার্সকপ-2, স্টাফাইলোকক্কাস অরিয়াস, কোনটা হবে বলো তো? সবাই অ্যান্সার করো যে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ীটা কে? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ীটা কে? 29। ওকে, তাহলে ঠিক করছো তাই না? তাহলে কি হবে বলো তো? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ওকে, তারপরে দেখো, মানবদেহে কোটিদেশীয় অঞ্চলের কশেরুকার সংখ্যা কত? মানবদেহে কোটিদেশীয় অঞ্চলের কশেরুকার সংখ্যা কত? আমরা মনে রাখি, দেখো, থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, হ্যাঁ। ওকে, তাহলে এইটা হচ্ছে সার্ভাইকাল 7, থোরাসিক হচ্ছে 12, লাম্বার হচ্ছে 5, স্যাক্রাল হচ্ছে 5, কক্সিজিয়াল হচ্ছে 4। সো আমরা এভাবে মনে রাখি না, 7 12 5 5 4। তাহলে কোটিদেশীয় কোনটা? সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয়, থোরাসিক বক্ষদেশীয়, লাম্বারটাই হলো কোটিদেশীয়। তাহলে লাম্বারটা হচ্ছে কোনটা? 5। পরবর্তী দেখো, মানবদেহে করটিকা গঠনকারী অস্থির সংখ্যা কতটি? 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 সবাই বলো। মানবদেহে করটিকা গঠনকারী অস্থির সংখ্যা কত? করটিকা মানে মাথার উপরের খুলি, যেটা, এটা কি দিয়ে মনে রাখি? এটা ফসফেট। এটাকে কি দিয়ে মনে রাখি? ফসফেট। ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যারাইটাল, টেম্পোরাল, এগুলো দিয়ে মনে রাখি তো, তাই না বলো? ওকে, তাহলে হচ্ছে মানবদেহে করটিকা গঠনকারী অস্থির সংখ্যা কতটি? 8টি। নেক্সট, মানবদেহে বক্ষ পিঞ্জরে অস্থির সংখ্যা কত? আচ্ছা, মানবদেহে বক্ষ পিঞ্জরে অস্থির সংখ্যা কতটি বলো তো? মানবদেহের বক্ষ পিঞ্জরে অস্থির সংখ্যা কতটি? কয়টা হবে বলো তো? 24টা থাকে দুই পাশে, তাই না? 24টা থাকে
দুই পাশে, আর মাঝ বরাবর স্টার নাম, তাহলে কয়টা? 25টা। নেক্সট, যে ব্যাং ও হাঙরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ব্যাং ও হাঙরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ক্লাস কি দেখা যাচ্ছে? আটকাই গেল কে? ব্যাং ও হাঙরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? বলো। ব্যাং ও হাঙরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? ওকে, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। নেক্সট আসো, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলা হয়? বাধা দেয় তাকে কি বলা হয়? আর বাধা পায় তাকে কি বলা হয়? এটা বলো। দেখো, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলতে পারি আমরা? বলো। দেখো, ধরো শিক্ষক ক্লাসে যে কথা বলবে, তাই না? তো এখন দেখা যাচ্ছে শিক্ষক নাই ক্লাসে, দেখা যাচ্ছে স্টুডেন্ট অনেক বেশি কথা বলতেছে। তো শিক্ষক যাওয়ার পরে দেখা যাচ্ছে যে স্টুডেন্টগুলো চুপ হয়ে গেছে, আর কথা বলতেছে না। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে যে একজনের প্রভাবে আরেকজন চুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বলা হচ্ছে যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি বলে? লিথাল জিন তো কখনো না, ডোমিনেন্ট তো কখনো না। এপিস্টাটিক জিন নাকি হাইপোস্টাটিক জিন, কোনটা বলো তো? এপিস্টাটিক জিন নাকি হাইপোস্টাটিক জিন? পানি খেয়ে নেই। তাহলে কি হবে বলো? এপিস্টাটিক জিন। নেক্সট, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নাকি সমপ্রকটতা, লিথালিটি নাকি অসম্পূর্ণ প্রকটতা? অ্যান্সার দাও। সমপ্রকটতা, লিথালিটি নাকি অসম্পূর্ণ প্রকটতা? দেখো, সমপ্রকটতা, লিথালিটি, অসম্পূর্ণ প্রকটতা নাকি সহপ্রকটতা, কোনটা বলা হয়? অ্যান্সার দাও। তাহলে দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, এটা দেখতে চাচ্ছ তাই না? তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? তাহলে সহপ্রকটতা, তাই না? এগুলো অলস, এটা হলো মেন্ডেলের প্রথম সূত্র আছে, অলস। ঠিক আছে, নেক্সট, লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের অনুপাত। লিথাল জিন, লিথাল জিন মানে কি? লিথাল জিন মানে হলো মারণ জিন। লিথাল জিন মানে হচ্ছে কি? লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন। লিথাল জিন মানে হচ্ছে কি ভাই? মারণ জিন। সো এমনি স্বাভাবিকভাবে হয় কত? 3:1। কিন্তু লিথাল জিনের কারণে অনুপাতটা কত হয় সেটা বলো আমাকে। লিথাল জিন কারণে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। লিথাল জিন কত হয় বলো তো? 2:1। পরবর্তী,
কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? কে সবসময় গ্রহণ করে? দেখো এইটা নাকি এইটা, এটা বলো, কে সবসময় গ্রহণ করে? এ বি নাকি ও? আমরা জানি যে তুমি এই দুইটা ডিফাইন করতে পারবা, আলাদা করতে পারবা এই দুইটাকে। তো কোনটা, কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? এ বি নাকি ও? এ বি নাকি ও? সার্বজনীন গ্রহীতা কোনটাকে বলি আমরা? সার্বজনীন গ্রহীতা বলি কাকে? এ বি কে। আর সার্বজনীন দাতা, এটা কে? দাতা। নেক্সট, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? প্রায় 50 ভাগ, 75 ভাগ, 90 নাকি 25? কোনটা? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ, প্রায় 75 ভাগ হচ্ছে লিপিড। বুঝছো? পরবর্তী, মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? এটা বুঝছো তো? দ্রুত বলে গেলাম কেন, আস্তে বলি। হ্যাঁ, আচ্ছা, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? প্রায় 75 ভাগ। তারপরে হচ্ছে কি বলা হচ্ছে দেখো, যে মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন নাকি পেকটিন? মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন নাকি পেকটিন? বলো, কমেন্ট করো, কি হবে বলো তো? ইয়েস, পেকটিন হবে। বুঝছো? নেক্সট 40, কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি? দেখো, একটা কোষের ভিতর মাঝ বরাবর এখানে থাকে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াসের বাইরে এই যে অংশ, এটাকে বলি হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের ভেতরেই সব প্রায় কি থাকে বলো তো? সকল কোষীয় অঙ্গাণু থাকে। সো এই সাইটোপ্লাজমটাই হচ্ছে কি করে? কোষের অম্লত্ব আর ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, সাইটোপ্লাজম। নেক্সট, কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? এটা তো কি প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া তো শ্বসনে সাহায্য করে। লাইসোজোম কি করে? নাকি গোলগি বডি? কোনটাকে ট্রাফিক পুলিশ বলা হয় বলো? কোনটাকে ট্রাফিক পুলিশ বলা হয়? 40 গেল, 41 নাম্বার বলো। 41, কোষের কোন অঙ্গাণুকে ট্রাফিক পুলিশ বলা হয়? লাইসোজোম তো না, তাই না? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলি। তাহলে সামিয়া বলছো হচ্ছে গোলগি বডি, লিসা বলছো হচ্ছে গোলগি বডি। বাকিরা কোনটা হবে বলো? ইয়েস, ওকে, ঠিক আছে, ডান, বুঝে গেছো অ্যান্সার। সো নেক্সট চলো, কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা তো সবাই পারো। কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? বলো, অ্যান্সার দাও। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্ন। গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম নাকি লাইসোজোম? গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম নাকি লাইসোজোম? প্রোটিন ফ্যাক্টরি কোনটা? রাইবোজোম। নেক্সট, উদ্ভিদ কোষের রান্নাঘর কোনটাকে বলা হয়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল নাকি কোষ গহ্বর? কোনটা? উদ্ভিদ কোষের রান্নাঘর কোনটাকে বলা হয়? উদ্ভিদ কোষের রান্নাঘর, রান্নাঘর যেখানে উদ্ভিদের রান্না বান্না হয়, যেখানে উদ্ভিদের রান্না বান্না হয়, কোনটা বলো তো? ওকে, 42 এসছি। হ্যাঁ, 43 কি? 43 মানসুরা আক্তার সোমায়া, হ্যাঁ বলছো হচ্ছে এ, তাই না? ইয়েস, এটা হচ্ছে কত হবে? ক্লোরোপ্লাস্ট। নেক্সট,
উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোনটা? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি প্লাস্টিড, কোনটা হবে বলো? কোনটা হবে বলো? প্লাস্টিড। তারপর দেখো প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? হ্যাঁ, আগেরটা তো প্লাস্টিডই। পঁয়তাল্লিশেরও হচ্ছে ডি। ইয়েস, 45-এরও হচ্ছে কত? ডি। কত? নিউক্লিয়াস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? লাইসোজোম, নিউক্লিয়াস, পারক্সিজম, গ্লাইকোজোম। এটা তোমাদের কাছে কোনো ব্যাপার না, বলো এ, বি, সি নাকি ডি? 46। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? সামিয়া, মানসুরা, সিফাত, আবিদা সুলতানা, তমিসরা, মৌরয়, সিফাত জাহান, জান্নাতুল ফেরদাউস। এই তো, ভেরি গুড। ইয়েস, বি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? একটা হচ্ছে কি ডিএনএ থেকে এমআরএনএ, আরেকটা হচ্ছে কি এমআরএনএ থেকে প্রোটিন। ডিএনএ থেকে এমআরএনএ, আরেকটা অংশ কি এমআরএনএ থেকে প্রোটিন। এমআরএনএ থেকে কি? প্রোটিন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় বলো? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সাতচল্লিশ। মৌরাও বলছে 47 এ, ওবায়দুল্লাহ কাউসার বলছো বি। এই শিওর করে বলো, বি কই থেকে বাইলা রে? ট্রান্সক্রিপশন হবে তো। আর এমআরএনএ থেকে প্রোটিন হইলে না ট্রান্সলেশন বলবা। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ কি? ট্রান্সক্রিপশন। কি হবে? ট্রান্সক্রিপশন। লিখো আবার। তারপর হচ্ছে দেখো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? দেখো, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস আর হলো কি নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস। ব্যাপার হচ্ছে অ্যাপোপ্টোসিসটা কি আর নেক্রোসিসটা কি? দেখো, পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে একটা মৃত্যু, আর একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। বুঝছো? যেমন একজন প্রেগনেন্ট মায়ের দেখা যায় যে পেটটা অনেক বড় হয়ে যায়, কিন্তু বাচ্চা প্রসব করার পরে কিন্তু পেট আবার স্বাভাবিক হয়ে যায়। ছোট বাচ্চাদের একদম ছোট অবস্থায় আঙ্গুলগুলো একদম সব লাগানো থাকে, ঠিক আছে? তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তাই না? সো অ্যাপোপ্টোসিস। আর পুষ্টির অভাবে বিষাক্ত দ্রব্যের কারণে হইলে নেক্রোসিস। নেক্সট, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আকৃতি জের মতো দেখালে বলে কি? ভি, এল, জে, আই, তাই না? ভিএল, জে, আই। তাহলে জে এর ক্ষেত্রে কোনটা বলবো? জে এর ক্ষেত্রে কোনটা বলবো? মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো, কোনটা বলো? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আকৃতি জে এর মতো যদি হয় তাহলে কি বলি? সিফাত জাহান,
49 বলো, 49। ও রয়, তাহলে মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো, তাই না? তাহলে যে হইলে কি বলবো? যে হলে বলবো কি? অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। পরবর্তী, কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সিনাপস ঘটে? সিনাপসিস ঘটে। সিনাপসিস কোথায় ঘটে? জাইগোটিন, লেপ্টোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? জাইগোটিন, লেপ্টোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন, কোনটা? সিনাপস কোথায় ঘটবে? সিনাপস কোথায় ঘটবে? কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে? ফিফটি 50-এর অ্যান্সার দাও। ওকে, মানসুর আক্তার বলছো 50-এর এ, বাকিরা বলো। ইয়েস, জাইগোটিন। কোথায় হবে বলো? জাইগোটিন। ওকে, দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোফেজ অনের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা কোথায় হয়? কায়াজমা, কায়াজমা দৃষ্টিগোচর হয় বলে না? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন তো হবে না, একটা বাদ দিয়ে দিলাম। কারণ বলো জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, তিনটা থেকে অ্যান্সার দাও। প্রোফেজ অনের কোন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? প্যাকাইটিন। ওকে, ডান। তারপরে চলো নেক্সট, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? টেট্রাড, টেট্রাড অবস্থা কোথায় পাওয়া যায়? টেট্রাড। লেপ্টোটিন তো আগেই বাদ। টেট্রাড পাওয়া যায় কোথায়? টেট্রাড 52। সিপাত জাহান বলতেছো প্যাকাইটিন। 51 প্যাকাইটিন। 52 বলো, 52 বলো, 52 বলো। সি প্যাকাইটিন। ওকে, নেক্সট চলো, কোন ভাইরাসটি বহিস্থ আবরণী যুক্ত নয়? বহিস্থ আবরণী যুক্ত নয়, অ্যান্সার দাও। আবরণী যুক্ত নয় কোনটা? দেখো, আবরণী যুক্তগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারি, বুঝছো? এইচআইভি, এইচআইভিতে হারপিস, ACRPS হারপিস, এটা দিয়ে ইনফ্লুয়েঞ্জা, 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 আর হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি দিয়ে তো এইচআইভি বোঝায়, বুঝছো? তাহলে কোনটা হবে? বহিস্থ আবরণী যুক্ত নয় কোনটা? টিএমভি, হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি ভাইরাস। এই যে টিএমভি আবরণী যুক্ত ভাইরাস নয়, ঠিক আছে? বুঝছো? তাহলে কোনটা? টিএমভি আর T2, এটা হলো আবরণবিহীন। টিএমভি আর T2 এটা আবরণবিহীন। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি ডিএনএ ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, টার্নিপ, ফুলকপির মোজাইক ভাইরাস, বিনিয়েলো ভাইরাস। দেখা লাগে নাকি? দেখার আগে বলা উচিত। কোনটা বলো তো? কোনটা? ফুলকপির মোজাইক ভাইরাস। পরে যাও, ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ভাইরাস জনিত রোগ নয় কোনটি? এই যে হাই হাই দেশে বসন্ত মাস এলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও জ্বরে পেল। ইনফ্লুয়েঞ্জা ও জ্বরে পেল, ঠিক আছে? তাহলে কি হারপিস, ডেঙ্গু, বসন্ত, মামস, অ্যাডিনো, চিকুনগুনিয়া, ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জলতঙ্ক, বসন্ত, প্লেগ। তাহলে হাম আছে, ডেঙ্গু আছে, জলবসন্ত আছে। তাহলে কোনটা? টাইফয়েড। কারণ ব্যাকটেরিয়াগুলো কি টগোনিমিয়া যদি ধোকা খায়, বা নিউ মার্কেটে ডিপ জল টাকু, টা ফর টাইফয়েড,
ও নিউ মার্কেটে ডিপজল টাকু ও সেফুদা এই দূর নিউ মার্কেটে ডিপজল কাকু ও সেফুদা টাকুর হুদায় আগমন, এই আর কি, এমনি মনে রাখা যায়। কোনটি আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস হেপাটাইটিস বি, কোলিফাস ভাইরাস, ভ্যাকসিনিয়া, টোবাকো মোজাইক ভাইরাস। আরএনএ ভাইরাস হচ্ছে টিএমভি, তাই না? এইভাবে আমি মনে রাখছি যে টিএমভি ওইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, টিএমভি ওইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। সো এইটা টোবাকো মোজাইক ভাইরাস। ভাইরাসের জন্য প্রোটিনের যে আবরণ থাকে সেই আবরণকেই বলা হয়, দেখো ভাইরাস মেইনলি দুইটা জিনিস দিয়ে গঠিত, বাইরে থাকে প্রোটিন আবরণ আর ভেতরে থাকে কি নিউক্লিক অ্যাসিড। বাইরে কি থাকে? বাইরে থাকে এই যে প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ থাকে বাইরে, প্রোটিন আবরণ থাকে বাইরে, প্রোটিন আবরণ থাকে বাইরে, বাইরে থাকে প্রোটিন আবরণ আর ভেতরে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ না হলে আরএনএ। সো এই যে প্রোটিন আবরণ সহ এই যে ভাইরাসের জন্য প্রোটিন আবরণকে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড। পরে চলো যাই, প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়? বলো, কোলন ক্যান্সার, ত্বকের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার নাকি খাদ্যনালীর ক্যান্সার? ও দেখি এতক্ষণ তাল মিলাইছো না? 57 এর সি, 58 এর অ্যান্সার দাও। 58, পানি খাই একটু। হ্যাঁ 57 তো বুঝছি রে, 58 এর অ্যান্সার দাও। ওকে, জানাই দিছো কোলন ক্যান্সার। ওকে নেক্সট, আদিকোষের ডিএনএর আকারটা কেমন হয়? সূত্রাকার, বৃত্তাকার, সর্পিলাকার নাকি কোনোটি নাই? আদিকোষের ডিএনএ, আদিকোষের ডিএনএ, আদিকোষের ডিএনএটার আকারটা কেমন হয়? আদিকোষ, আদিকোষের ডিএনএ কেমন হয়? আদি কোষের ডিএনএ কেমন হয়? এই 60-তে এখনো তো যায় নাই। 59, আদি কোষের ডিএনএর আকার বলো। সবাই থেমে গেছে। বলো, আদি কোষের ডিএনএ কেমন হয়? হে হে, পরীক্ষা করতে আসলাম। ইয়েস ইয়েস, বৃত্তাকার হয়। তাহলে তো তোমরা 59। নেক্সট, এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে? এইচআইভি হিউম্যান ইমিউনো ভাইরাস রক্তের কোনটাকে? লোহিতকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা নাকি রক্তরস? কোনটাকে আক্রমণ করে? এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে? হিউম্যান ইমিউনো ভাইরাস কোনটাকে আক্রমণ করে?
কেবল 1 ঘন্টা হলো নাকি ক্লাস? বলো, অ্যান্সার দাও। HIV রক্তের কোনটিকে আক্রমণ করে? সবাই অ্যান্সার দাও দ্রুত, ফাস্ট। ইয়েস, ওকে ওকে, সার্জিয়া, সাইলা, ওকে, অনুচক্রিকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যায়, চলো। কোনটিকে ডিএনএ ভাইরাস বলা হয়? বলো। এটা সবার পারো এটা। হেপাটাইটিস এ নাকি সি নাকি ডি নাকি বি? ফার্স্ট বলো, তারপরও দ্রুত বলো, দ্রুত বলো, কোনটা পারা উচিত? 61, সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা। 61 কত? কোনটি ডিএনএ ভাইরাস? আচ্ছা, যেগুলো সহজ হয় সেগুলো আমি একটু তাড়াতাড়ি টানি। কোনটা ডিএনএ ভাইরাস? তাহলে ডিএনএ ভাইরাস কোনটা বলো তো? হেপাটাইটিস বি ভাইরাস। কয়টা প্রশ্ন আছে? বেশি মনে হয় না। কয়টা দেখি তো, 80টার মতো। আচ্ছা, তো কোনটি ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাস। নেক্সট, ভাইরাসের জন্য প্রোটিন আবরণকে কি বলা হয়? ভাইরাসের যে প্রোটিন আবরণ থাকে সেটাকে কি বলা হয়? বলো, এটা সবার পারা উচিত। ভাইরাসের চারপাশে কি থাকে? নিউক্লিক অ্যাসিড, আর ভেতরে কি থাকে? প্রোটিন থাকে, তাই না? এটা কি হয়? উল্টা বলে দিলাম। ভাইরাসের ভেতরে কি থাকে? ভেতরে নিউক্লিক অ্যাসিড, আর চারপাশে কি থাকে? বাইরে থাকে কি? প্রোটিনের আবরণ। সো 62 এর কি হবে? নিউক্লিয় ক্যাপসিড। এই ভাইরাসের বাইরের যে আবরণ এটাকে বলা হয় ক্যাপসিড, আর ক্যাপসিডের এই ছোট ছোট ভাগগুলোকে ক্যাপসোমিয়ার থাকে। প্রায় 2130 থেকে 2200টি প্রায় ক্যাপসোমিয়ার থাকে এখানে, বুঝছো? মনে রাখবা। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? খুবই ইম্পর্টেন্ট। এগুলো অনেক নাম আছে, এই যেটা অ্যান্সার দিবা সেটার আরো নাম আছে, এগুলো মনে রাখতে হয়। মিউকোপেপটাইড, তাছাড়াও তাহলে কি হবে? এছাড়াও আরো কিছু জিনিস থাকে, মেইন উপাদান ওইটা, বাট আরো কিছু থাকে। মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড থাকে। মেইন উপাদানটা কি আসলে? মেইন উপাদানটা হচ্ছে কি? কাইটিন, সেলুলোজ, পেপটিডোগ্লাইকন বা মিউকোপেপটাইড। ওকে, নেক্সট, পেপের রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? পেপের রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? প্রজাপতি, ঘাসফড়িং, মৌমাছি, এফিড। তোমরা এটা অনেকে ভুল কর। আমি যখন জিএসটিতে ক্লাস নিয়েছিলাম তখনও বলছিলাম যে কোশ্চেন সলভ ক্লাস, তখন এটা বলছিলাম। সিক্সটি এর সি। 64 বলো। হ্যাঁ, 64 এর হচ্ছে ডি। 64 এর হচ্ছে কি? ডি, অ্যাফিড। নেক্সট, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়? ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়? আইজিএ, আইজিকে, আইজিএম নাকি আইজিই? কোনটা? ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়? আইজিএ, আইজিকে, আইজিএম নাকি আইজিই? গেমড যেটা না, জিএএমইডি, গেমড, তাই না? এর মধ্যে কোনটা বলো? গেম দিয়ে মনে রাখা যায়, আইজিজি, আইজিএ, আইজিএম। তাহলে কি হবে? আইজিএম।
তারপর দেখো 66, কোন উদ্ভিদ থেকে অ্যারারুট তৈরি করা হয়? কোন উদ্ভিদ থেকে অ্যারারুট তৈরি করা হয়? দেখো কিছু আছে, সাইকাস পেকটিন, যেটা এটা কি, ঠিক আছে, সবজি হিসাবে। সাইকাস পেকটিন এটা কি হিসাবে? পেকটিন, এটা লিখে রাখো, সাইকাস পেকটিন এটা সবজি লিখে রাখো। সাইকাস রেভুলোটা এটা বীজ হিসাবে, বীজ, এর বীজ খাওয়া হয়। আর সাইকাস সার্কাইনালিস যেটা আছে এটা হলো অ্যারারুট, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 66 এর কি হবে? এ হবে। সবাই অ্যান্সার দাও। 66 কত হবে? এ। ঠিক আছে, ওকে। 66 কি হবে বলো তো? এ হবে, সাইকাস সার্কাইনালিস। কারণ কি বললাম, পেকটিন এটা সবজি, রেবুলোটা কি হিসাবে? বীজ হিসাবে। না এটা তো ধরো না। কোন উদ্ভিদে সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান? সবাই পারবে, বলো অ্যান্সার দাও। কোন উদ্ভিদে সর্ববৃহৎ শুক্রাণু আছে? ওর কিচ্ছু নাই, ও নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে। ওর কোনো কিছু না থাকলেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? সর্ববৃহৎ শুক্রাণু। উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কার থাকে? 67। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কার থাকে? কার বলো তো? সাইকাস। বুঝছো? পারো তো। কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? খুব ভালো করে বইলো। কোলেনকাইমা, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, জাইলেম। কোনটা হচ্ছে খাদ্য তৈরি করে না? বলো তো কোনটা খাদ্য তৈরি করে না? কোনটা খাদ্য তৈরি করে না বলো? হ্যাঁ, তোমরা সবাই 67-এ আটকা পড়ে আসো কেন? 68 দাও। কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? আটকায় আসো কেন? 67 না তো, এটা 68। ডি না, ডি কখনো না। জাইলেম কি করে? এই ভাজক টিস্যু কি হবে বলো তো? ভাজক টিস্যু হবে, ভাজক টিস্যু। নেক্সট, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটা বলো? উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? হ্যাঁ 68 হয়েছে, 69 বলো। উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? সাদিয়া তাসনিম দিয়া, ইয়েস, ওটা তো এটা ভাজক। উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কে? জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম নাকি গৌণ কলা? ক্যাম্বিয়াম। কি হবে? ক্যাম্বিয়াম। নেক্সট, কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? দেখো মনে রাখবা যে কানা। আচ্ছা তোমরা অ্যান্সার দাও আগে, আমি না বলি। কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? অ্যান্সার দাও। আগেরটা ক্যাম্বিয়াম।
কোন আয়নটি দ্রুত গতিতে শোষিত হয়? কারা বলতো দ্রুত গতিতে শোষিত হয়? কানা। দেখো এত সময় লাগে। কে প্লাস আর হলো NO3-, এই দুইটা। কানা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। আর কাঁসা, কাঁসা এটা দিয়ে হচ্ছে মনে রাখি Ca2+ SO4 2-, এটা হচ্ছে মন্থর, মন্থর আস্তে হলো মন্থর, এটা দ্রুত গতিতে, দ্রুত। তাহলে কোনটা হবে বলো তো? কে প্লাস। নেক্সট বলো। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হতে কোন আলো মুখ্য ভূমিকা পালন করে? সবুজ আলো, নীল আলো, হলুদ আলো নাকি কোনোটিই নয়? কোন আলো হবে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হতে? নীল আলো। ইয়েস, নীল আলো। পরে পত্ররন্ধ্রের শতকরা কত ভাগ প্রস্বেদন ঘটে? পত্ররন্ধ্রের দ্বারা শতকরা কত ভাগ প্রস্বেদন ঘটে? বলো, পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রস্বেদন ঘটে? পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রস্বেদন ঘটে? পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রস্বেদন ঘটে? এটা কি হবে? 90 থেকে 95 ভাগ। নেক্সট, টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? অনেকে ভুল করবে এটা। এক্সপ্লান্ট, ক্যালাস, মুকুল নাকি প্লান্টলেট? টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? এক্সপ্লান্ট, ক্যালাস, মুকুল নাকি প্লান্টলেট? কোনটা বলো তো? টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? এই প্রশ্নটা সবাই কনফিউশন করবে, ভুল করবে, দেখা যাক। কমেন্ট করো আরো। টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলে? এক্সপ্লান্ট, ক্যালাস, মুকুল নাকি প্লান্টলেট?
এ ডি হতে পারে। এ বলতেছো, ভালো কোনটা হবে বলো তো? টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে কি বলা হয়? ইয়েস, টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারাকে বলা হয় প্লান্টলেট। ঠিক আছে, ওকে। উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার দাও। কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? ডি, হ্যাঁ, ইয়েস ডি। 74 নাম্বার দাও। হ্যাঁ, ডি হয়েছে, ডি অ্যান্সার। উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না বলো? ভাস্কুলার, মেরিস্টেম, জনন নাকি পর্বমধ্য? উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? মেরিস্টেম। ইয়েস, উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না, অ্যান্সারটা কি হবে বলো তো? মেরিস্টেম। ওকে, পরবর্তী প্রশ্নে যাও। কোনটির পরস্পর মিলনে সৃষ্ট উদ্ভিদকে সাইব্রিড বলে? নিউক্লিয়াস, রাইবোজোম, সাইটোপ্লাজম নাকি কোষ প্রাচীর? সাইব্রিড কোনটাকে বলা হয়? সাইব্রিড, হাইব্রিড না কিন্তু, সাইব্রিড। 75 এর অ্যান্সার দাও, 75। হ্যাঁ, মেরিস্টেম, মেরিস্টেম, ওই আগেরটা মেরিস্টেম। 74-এর বি, হ্যাঁ 74 বি। কোনটির পরস্পর মিলনে সৃষ্ট উদ্ভিদকে সাইব্রিড বলা হয়? নিউক্লিয়াস তো কখনো না, রাইবোজোম না, কোষ প্রাচীর না, তোমরা কোনটা দিছো? সাইটোপ্লাজম হবে অ্যান্সার। ইয়েস, 75-এর হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম। নেক্সট প্রশ্ন দেখো। নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হয়? আণবিক কাশি, তাই না? আণবিক কাশি বা মলিকুলার সিসর্স, তাই না? কোনটা? পিবিআর 322, হিন্ড 3, ইকো আরআই, ব্যাম এইচআই, কোনটা বলো তো? নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? 76। হ্যাঁ, দেখো যে ইকো আর হয়, তারপর হচ্ছে তোমার ব্যাম এইচআই, হিন্ড 3, এগুলো তো সবই রেস্ট্রিকশন এনজাইম। অ্যান্সার কোনটা? পিবিআর 322। নেক্সট, কোনটিতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে? ব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম নাকি ইকোলাই, কোনটা? কোনটাতে হচ্ছে কি করা হয়েছে বলো তো? যে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে? হ্যাঁ, পিবিআর 322। কোনটাতে ইনসুলিন তৈরির জিন সংযুক্ত করা হয়েছে?
ইকোলাই। ওকে, নেক্সট। বাংলাদেশের জিএম ফসল বেগুনে কোন ব্যাকটেরিয়ার জিন যোগ করে পোকার আক্রমণ থেকে রক্ষা করা হয়েছে? এগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস থুরিঙ্গিয়েন্সিস, ব্যাসিলাস অ্যামাইলো, দেখো কোনটা? সাদিয়া তাসনিম দিয়া, সাদিয়া তাসনিম দিয়া কি বলতেছো? হ্যাঁ দেখছি তো তোমারটা। 78 বলো। হ্যাঁ, মানসুরা আক্তার সোমায়া। তোমরা যারা প্রথম থেকে বায়ো যে ক্লাসগুলো করছো, জিএসটি কোশ্চেন সলভ আর এইগুলা, সেভেন্টি এইটের রেশিওর না ভুল, এ তো জীবনেও না। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়াস নাকি ব্যাসিলাস সাবটিলাস, সাবটিলিস না। আরে বিটি বেগুন যেটা আমরা বলি ব্যাসিলাস থুরিঙ্গিয়েন্সিস। তো 78 সি হবে, বুঝছো? ইয়েস, 78 সি। নেক্সট। ও, এটা দিয়ে আসলে ক্লাসটা শেষ হয়ে গেছে, আর নাই দেখলাম। তো কি বলবো আর, তোমাদের তো 10 তারিখে পরীক্ষা, ঠিক আছে? ভালো মতো পরীক্ষা দাও, বাবা মায়ের থেকে দোয়া নাও, ঠিক আছে? আর মহান রব্বুল আলমিনের কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে তুমি দোয়া করো, ইনশাল্লাহ শেষটা যেন আল্লাহ সুন্দর করে তোমার। আমারও দোয়া থাকবে। আর হচ্ছে যে চেষ্টা করো, চেষ্টাটা তোমরা যারা শেষ পর্যন্ত লেগেছিলা, যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করছো, তারা ইনশাল্লাহ ভালো করবা। এই তো। তো সবার প্রতি অনেক বেশি দোয়া থাকলো। অনেক বেশি প্রশ্ন পড়াইলাম না। বায়োলজিতে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করালে আসলে 200-300টা এমসিকিউ শেষ হয়ে যায়। বায়োলজি তো আসলে এত ইয়ে নাই। তো এই আর কি। তো তোমরা হচ্ছে যে জিএসটির যে কোশ্চেন সলভগুলো করিয়েছি আমরা, যে জিএসটির যে প্রশ্ন সলভগুলো করেছি মেইনলি যে বায়োলজি থেকে, তো বায়োলজি সেই কোশ্চেন সলভ ক্লাসগুলো দেখিও। আর হচ্ছে এই ক্লাসটা দেখো। তো সব কিছু মিলায় একটা পড়াশুনো করো। কোনো টপিক বা কোনো কিছুতে যদি গ্যাপ থাকে, তাহলে হচ্ছে তুমি আমাদের রেকর্ড যে ক্লাসগুলো আছে, রেকর্ড ক্লাসগুলো দেখে নিও। তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করি এই পর্যায়ে এসে আসলে এই সমস্যা থাকার কথা না। তো সবার প্রতি আসলে অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে। তোমরা তোমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছো। তো এই কদিন আসলে যত বেশি পারো একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো বাসায়। আর খুঁটিনাটি কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে যায়, সেগুলো দেখো। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার আমাদের যে যেটা আছে 1 নাম্বার চ্যাপ্টার থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে পর্বগুলার বৈশিষ্ট্যগুলো যে শর্টকাট ট্রিক্সে মনে রাখা যায়, কোয়াড্রাটার যে ভাগটা, 2 নাম্বার থেকে যে হাইড্রা রিলেটেড, হাইড্রার যে চলনটা বিশেষ করে, হাইড্রার চলনটা লাগে। তারপর হাইড্রার জনন বা মিথজীবী, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আসলে ঘাসফড়িংয়ের দর্শন, তারপর ঘাসফড়িংয়ের দেখা যায় যে তোমার কি বলো তো, ঘাসফড়িংয়ের যে যে তোমার গঠনগুলো আসলে মেইনলি যে তার কয়টা কয়টা খণ্ডক থাকে, কয়টা কয়টা অংশ থাকে। তারপর ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস, প্রোক্টোডিয়াম, যেগুলো আমরা বলি যে, তো তার এই যে অংশগুলো। আবার পাশাপাশি রুই মাছের ক্ষেত্রে তুমি ইয়েগুলো দেখো, ওই যে তোমার পাখনাগুলা। তারপরে আর কি দেখবা, তারপরে পরিপাকে হচ্ছে বিভিন্ন এনজাইমগুলো আছে, কোনটা কত পার্সেন্ট অনুসারে থাকে, এগুলো দেখবা। তারপর যকৃৎ, এটা ভালো করে দেখে যাবা। তারপর যকৃতের সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা, এরকম। তারপরে আর কি করবা, যে রক্ত থেকে আসলে মেইনলি যে অনুচক্রিকা, তারপরে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা রিলেটেড পড়া, আর শ্বেত রক্তকণিকা রিলেটেড যেই তথ্যগুলো, এই তথ্যগুলো দেখো। আর হার্টকে গুরুত্ব দাও, ঠিক আছে? আর তারপরে হচ্ছে যে ওই যে আমরা যে ইয়েটা দেখি পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া, এখান থেকে হচ্ছে তোমার প্রথম দিকে যে অ্যালভিওলাস রিলেটেড কথাগুলো, এগুলো দেখো। এবং কোনটা ঊর্ধ্ব শ্বসননালী,
কোনটা নিম্ন শ্বসন নালী, কোনটা বায়ু পরিবহন বা ত্যাগ অঞ্চলে যায়, এই জিনিসগুলো খেয়াল করো। তারপরে সপ্তম অধ্যায়ে হচ্ছে মেইনলি অস্থিগুলোর নামগুলো। হুম। আর তোমার হচ্ছে 11-এ হচ্ছে তো এই যে ইয়েটাগুলো যে কোন আসলে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কোন সূত্রের কোনটা ব্যতিক্রম কোনটা কি, এইগুলো বুঝছো? বুঝতে পারতেছো? তোমরা কি আসো নাকি গেছো দেখি? ইন্টার সেকেন্ড ইয়ারে? কে সেকেন্ড ইয়ারে রে? ভায়া পিডিএফ পিডিএফ পিডিএফ। সিনিয়রদের মাঝে মুই জুনিয়র? আমার কি 10 তারিখে এক্সাম দিতে পারুম ভাইয়া? যদি দিতে পারত। ও 10 তারিখে এক্সাম দিবে, দেখছো কাণ্ড। স্যার পিডিএফটা একটু দেন। আচ্ছা ওকে, তোমরা আমাকে মেসেজ দাও, হ্যাঁ, মহসিন মিশু আইডিতে মেসেজ দাও আমাকে, হ্যাঁ। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব। সেটা এই যে সেকেন্ড পেপার তো বললাম, ফার্স্ট পেপারে কি করবা বলো তো? ফার্স্ট পেপারে এরকম ইয়ে করিও, হ্যাঁ। সেকেন্ড পেপারে যেরকম বললাম, ফার্স্ট পেপারে যে মানে মেইনলি হচ্ছে প্লাস্টিড, নিউক্লিয়াস, তারপর তোমার মাইটোকন্ড্রিয়া, এই জিনিসগুলো দেখবা। তারপর গোলগি বডি, লাইসোজোম, এইগুলো আসলে অপর নাম টামগুলো, সবগুলোর অপর নামগুলো একটু দেখিও, হ্যাঁ। আর কোনটা কি কাজ করে, আবার বিশেষ করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, কোডনটা আসলে স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন কোনটা, এই রিলেটেড ব্যাপারগুলা। পাশাপাশি তুমি 2 নাম্বার থেকে তো আসলে একটা প্রশ্ন পাচ্ছই, সেটা হচ্ছে কোনটা জানো তো? ওই যে 2 নাম্বার থেকে তুমি এগুলো দেখবা, কি বলো তো? ওই যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, আর হচ্ছে তোমার ওই যে কি দেখবা, যে কি বলো ওইটাকে, ক্রসিং ওভার, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ল্যাপটপটা কাজ করতেছে না, এজন্য কিছু দিতে পারো এক্সাম ভাইয়া। হ্যাঁ আমাকে নক দাও, মহসিন মিশু আইডিতে নক দিলে হবে। আচ্ছা তারপরে হচ্ছে যে 4 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, বুঝছো? 4 নাম্বার চ্যাপ্টারে ওই যে কোনগুলো ডিএনএ ভাইরাস, কোনগুলো আরএনএ ভাইরাস, কোনগুলো ঘনক্ষেত্রাকার, কোনগুলো হচ্ছে ডিম্বাকার, কোনটা হচ্ছে তোমার সূত্রাকার, কোনটা বহিস্থ আবরণী, কোনটা আবরণবিহীন, ঠিক আছে, এইরকম ব্যাপারগুলো বুঝছো। তারপরে হচ্ছে তোমার ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে আসলে ব্যাকটেরিয়া কি উপাদান দিয়ে তৈরি, আদর্শ ব্যাকটেরিয়ার যে গঠনটা। বাবা কি কি দেখছো? যে ব্রাদার সিস্টারদের জন্য দোয়া রইলো, লাইভে আসছিলাম, দেখলাম যে পারি কিনা। বাবা খুব, তুমি কোন কোন ইয়ারে পড়ো? আচ্ছা, তো হচ্ছে এখন হচ্ছে কি বলো তো? তো এইগুলো দেখবা। তারপরে হচ্ছে 7-এ যেটা আছে ক্লাস, এই যে চ্যাপ্টার 7-এর সাইকাসটা ভালো করে দেখিও। সাইকাস ভালো করে দেখিও। আর নগ্নবীজি আবৃতবীজি পার্থক্যটা ভালো করে দেখলে পারবা, ঠিক আছে। আর হচ্ছে তোমার ওই যে পিছনে দেখবা যে মালভেসি পোয়েসি গোত্রের কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে, ওইগুলো দেখবা। নবম অধ্যায়টা তো বুঝছো যে কোনগুলো ম্যাক্রোমোল মাইক্রোমোল দ্রুত শোষিত হয়, দ্রুত বা আস্তে আস্তে, যেইগুলা মানে এইরকম যে টপিকগুলো আসলে মেইনলি ইম্পর্টেন্ট, আমি সেইগুলো আসলে বলছি। সেগুলো সবাই দেখো, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে। এই তো, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, আমি একটু দেখি। তারপরে হচ্ছে আমি লাইভটা হচ্ছে শেষ করে দিব, ঠিক আছে। তো সবাই একটু, কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু থাকলে একটু জানাও, আমি তার মধ্যে এটাকে একটা সেভ দিয়ে নেই, ঠিক আছে। এটাকে একটা সেভ দিয়ে নেই, তোমরা একটু বলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, তাহলে হচ্ছে আমি সমাধান করে শেষ করে দিব। দেখো প্রশ্ন অ্যাড করলে কিন্তু অনেক প্রশ্ন অ্যাড করা যেত, বুঝছো, 200-300 অ্যাড করা যেত, বাট আমি চেষ্টা করছি একটু কম, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো পড়লে মোটামুটি কাজে দেয় এরকম কিছু প্রশ্ন। পেজটা পাচ্ছ না? MOHSIN মিশু। তো এডুকেশন মেসেজ দিলে পাবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো যারা যারা আসো সবাই, সবাইকে
সবার প্রতি অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে। কারো কিছু বলার থাকলে বলো, ঠিক আছে? তাহলে শেষ করে দেই, হ্যাঁ? ঠিক আছে। ওকে, দেখো আমার ওই যে স্যারের নাম যেটা দেওয়া আছে দেখছো না, ওই নাম দিলে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকো। সবার সাথে লাস্ট একটু দেখা করে নেই, ঠিক আছে? সবাই ভালো থাকে। এটা আসলে তোমাদের শেষ ক্লাস ছিল। আমার সাথে তোমাদের আসলে এই বছরের জার্নিটা শেষ হয়েছে। ইনশাল্লাহ তোমরা ভালো করবা, এটা দোয়া থাকলো। আহ, ঠিক আছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করিয়ে দিও, ঠিক আছে? হ্যাপি এন্ডিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।